রাত্রির নিস্তব্ধতা, বাতাসে মৌ মৌ করছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ। জ্যোৎস্নার আলো উপচে পড়ছে জানালা ডিঙিয়ে ঘরের ভেতর। এই মনোমুগ্ধকর প্রকৃতি সাক্ষী হয়ে আছে হিমেল ও অবনীর প্রথম রজনী। হাত ভর্তি রেশমি চুড়ি নিয়ে হিমেলের কানের কাছে ঝুনঝুন আওয়াজ করল অবনী। চুড়িগুলো পরাতে আমায় কেমন দেখাচ্ছে বললে না যে? হিমেলকে বলল অবনী। ভীষণ সুন্দর লাগছে। এতদিন হয়ে গেছে এই কাচের চুড়িগুলো তুমি এখনো সযত্নে রেখে দিয়েছো। অবাক দৃষ্টিতে হিমেল অবনীকে শুধালো। হৃদয়ে জায়গা দেয়া মানুষটার স্মৃতি ধরে রাখতে কাচের চুড়ি কেন? পচনশীল দ্রব্য হাজার বছর টিকিয়ে রাখা যায়। আর যে মানুষটা এতদিনে একটা কাগজের টুকরো সযত্নে রাখতে পারে, তার কাছে আমার এই কাচের চুড়িগুলো রাখার ইতিহাস তো কিছুই নয়। মৃদু হেসে উত্তর দিল অবনী। ও বাবা, তাই নাকি? তোমার অভিমানের অবসান ঘটলো তাহলে? খুব তো অভিমান করেছিলে। তোমাকে ভালোই বাসি না, তোমার হাজারো অভিযোগের কারণ ছিলাম আমি। এই দিনগুলোকে বিদায় দিও না আবার। ভালোই লাগে তোমার সকল অভিমান মিসেস হিমেল। জি জনাব, আমাকে অতি অনিন্দিত এই নামটি দেওয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই। আমার কোন অভাবে আপনাকে অভিযোগ করব বলুন তো? শুধু ভালোবাসার অভাব দেখালে অভিযোগের কোনো কমতি থাকবে না। একদমই বরদাস্ত করব না। হিমেলের চোখে চোখ রেখে বলল অবনী। জি মহারানী, তাই হবে। এবার বলো তো, আজ আমাদের কি রাত? হিমেল অবনীকে শুধায়। লজ্জারাঙা হয়ে হিমেলের চোখ থেকে নিজের চোখ সরিয়ে মাথা না সূচক নাড়িয়ে উত্তর দিল অবনী। জানি না। আজ আমাদের ফুলসজ্জার রাত। প্রতিটি নবদম্পতি এই একটা রজনীকে সারা জীবন মনের মাঝে স্মৃতিময় করে রাখে। এই রজনী বারবার ঘুরে আসে না। আমার ঘরে যেমন আজ আকাশের চাঁদ নেমে এসেছে, তেমনি সবার ঘরে এই রাতে চাঁদ নামে। কেন? মানে তুমি আজ আকাশের চাঁদকে খুঁজেই পেলাম না। চাঁদ তো আমার ঘরের জমিনে। আকাশের চাঁদকে সবাই দেখে, আর জমিনের চাঁদ শুধু আমার, তুমি। আমি এতদিন ভাবতাম তোমার হৃদয়ে ভালোবাসা বলে কিছুই নেই। কাউকে কিভাবে ভালোবাসতে হয় তা তুমি বোঝোই না। কিন্তু এখন মনে হচ্ছে তোমার কাছে আমার ভালোবাসা একেবারেই নগ্ন। অন্যের মেয়েকে ভালোবাসি বলে পাগল করার কোনো প্রয়োজন নেই আমার। আমার এই সবটুকু ভালোবাসা অল্প অল্প করে তুলে রেখেছি আমার পিচ্ছি বউয়ের জন্য। মুগ্ধ হলে শুধু আমার পিচ্ছি অভিমানী বউটাই হোক, অন্য কাউকে আকর্ষিত বা মুগ্ধ করার কোনো ইচ্ছে আমার নেই। স্বার্থপর একটা। হিমেলের গাল টিপে দিয়ে অবনী বলল। যতটুকু পেয়েছি তাতেই আমার পূর্ণতা। আমি কোনো মূল্যেই তোমায় হারাতে চাই না। এই গ্রামের বধূ হয়ে সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আমি। কখনো আমায় চলে যেতে বলো না। তোমাকে কোথাও যেতে হবে না। আল্লাহ আমাদের দুজনকে সারা জীবন একসাথে থাকার তৌফিক দান করুক। তিনি সব দুর্ঘটনা ঝড় ঝাপটা কাটিয়ে দেবেন, এটা আমার বিশ্বাস। আর আমি তোমায় হারাতে দেব না। অবনীর কোলের উপর মাথা দিয়ে চোখে চোখ রেখে শুয়ে আছে হিমেল। গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখে রাত তখন প্রায় 2টা। হিমেল অবনী দুজনে অজু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে নিল। তারপরের ঘরের আলো বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল অবনীর। তাড়াহুড়ো করে নিজেকে পরিপাটি করে ঘর থেকে বেরিয়ে আসলো সে। হিমেলের বড় ভাইয়ের বউ আর তার মা রান্নাঘরে নাস্তা রেডি করছিলেন। মা, আপনি ঘরে যেয়ে রেস্ট করেন, আমি আপুর সাথে নাস্তা তৈরি করছি। হিমেলের মাকে উদ্দেশ্য করে বলল অবনী। না মা, তুই ছোট মানুষ, এগুলো পারবি না। আস্তে আস্তে তোর আপুর থেকে কাজ শিখে নিস, তারপর করিস। এখন ঘরে বস, আমি গুছাই সব কিছু। হিমেলের মা তার বড় বৌমার সাথে তুই তুকানে করে কথা বলে। অবনীর সাথেও এভাবে কথা বলল। অবনী কোনো কথা না শুনে তার শাশুড়ি আম্মাকে বলল। না মা, তা হবে না। যত দেরি করব ততই লস। এখন থেকে শুরু করি। আপনি যান, আমার মা আর বাবার সাথে গল্প করেন। অবনীর রিকোয়েস্টে তার শাশুড়ি আম্মা ঘরে গেল। ঘরে তার আব্বা, আম্মা, দাদা, নানু, খালামণি, হিমেলের বাবা সবাই ছিলেন। পুনরায় রেখা বেগম ও তার ছেলে কাশেম কথা বললেন। আমরা এখন নাস্তা করেই অবনীকে নিয়ে চলে যেতে চাই। আপনারা না করবেন না। তারপর আপনারা একটা দিনক্ষণ দেখে হিমেলকে বর সাজিয়ে আমাদের ওখানে যে অবনীকে নিয়ে আসবেন। এতে মহল্লার আমাদের মান সম্মান রক্ষা পাবে। যদি এখন রেখে যাই তাহলে আমাদের মান সম্মান টিকবে না। মহল্লার সবাই আমাদের দেখে হা হা করে হাসবে। নিশ্চয়ই বোঝেন এর থেকে অপমানজনক আর কিছু নেই। সবার তো সম্মান আছে, কারো বেশি কারো কম। আচ্ছা, সকাল হয়েছে, এখন আপনারা খাওয়া দাওয়া করেন।
আমার ছেলেদের কাছে শুনি, যা করলে ভালো হয় তাই করবেন। হিমেলের বাবা গম্ভীর স্বরে উত্তর দিলেন। এমন সময় অবনী সেখানে আসলো আর বলল, আমি কোথাও যেতে চাই না, যা সত্য মহল্লার সবাইকে তাই বলে দেবে। এমনিতেই আমি আশাতে এই পরিবারের অনেকটা ক্ষতি হয়েছে। এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছেন আমার শাশুড়ি আর শ্বশুর। তাছাড়া মান সম্মানও কম নষ্ট হয়নি তাদের। এগুলো কেবল তোমাদের জন্যই ঘটেছে। এখন আবার আমাকে নতুন করে বউ সাজিয়ে আনতে আরো খরচের প্রয়োজন? কোনো দরকার নেই নতুন করে আবার ঝামেলা পাকানোর। তোমরা কিছুদিন থাকো, তারপর চলে যেও। আমাকে প্লিজ যেতে বলো না ঢাকায়। আমি আর ইচ্ছে হলে যাব না, তার আগে নয়। অবনীমা, বাবা মায়ের সাথে এমন কথা বলতে নেই। যাই কিছু হোক, তোমার বাবা মা এখন আমাদের আত্মীয়। তার যদি চাই গাড়ি নিয়ে যাইতে হবে, তাহলে তুমি যাও। আমি যেভাবে হোক এদিক থেকে টাকা পয়সা জোগাড় করে হিমেলেরে পাঠাবো। হিমেলের বাবা বললেন অবনীকে। এসব কথার পর বাড়ির অন্য কেউ আর বাধা দিলেন না। অবনীও হাজার চেষ্টা করে ঢাকাতে যাওয়া আটকাতে পারল না। তবে তার মনে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। অবনী বারবার ভাবতে লাগলো, এটা তার মা দাদার নতুন চক্রান্ত না তো। হিমেলকে কথাগুলো বললে হিমেলও তাকে বোঝালো, একটা মেয়ে বাড়ি ছেড়ে আসাটা সমাজের চোখে অত্যন্ত অপরাধজনক, মানসম্মানহানির কাজ। তাছাড়া ধর্মীয় নিয়মকানুনের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এটা তো মিথ্যা নয়। আর এই সম্পর্ক অবিশ্বাস করার ক্ষমতা কারো নেই। তাই শুধু শুধু দুশ্চিন্তা করার কিছু নেই। হিমেলের কথায় নিজেকে খানিকটা বোঝাতে পারল অবনী। হিমেল খাটের উপর বসে আছে, মন সায় দিচ্ছে না অবনীকে বিদায় দিতে। তারপরও সে অনেক বুদ্ধিমান, কখনো চায় না তার পরিবার বা তার শ্বশুরবাড়ির কারো মানসম্মান বিন্দুমাত্র নষ্ট হোক। অবনী হিমেলকে অভিমানের ভারী পাল্লা বারবার বোঝানোর চেষ্টা করছে। অবনী বোঝাতে চাইছে তার ওই যাওয়াতে কোনো ইচ্ছে নেই। হিমেলও বুঝছে, কিন্তু বলার কিছু নেই তার। এখানে একটি পরিবারের সম্মান জড়ানো আছে যে। আপত্ত বিদেয় হতে চলেছে, এবার মসজিদে মিলাদ দিয়ে দাও। কতবার বললাম আমি যেতে চাই না, আমার কথা কারোই সহ্য হয় না। কারো কাছে কথার কোনো মূল্যই নেই, থাকবে কি করে? আমারই তো মূল্য নেই। আমি জানি না ভাগ্যে কি লেখা আছে। এত যুদ্ধ করলাম এইটুকু বয়সে, আমার আর যুদ্ধ করার মতো সাহস শক্তি হয়ে উঠছে না। সবাই যেন আমায় ক্ষমা করে দেয়। আমার যে চালাক মা আর দাদা, জানি না কি হবে। কাপড় চোপড় গোছাতে গোছাতে অভিমানে মনে দু চোখ ভর্তি জল নিয়ে হিমেলকে বলল অবনী। পেছন থেকে হিমেল এসে অবনীকে জড়িয়ে ধরল আর বলল, আগলি, আমরা এখন স্বামী স্ত্রী। এ বন্ধন অনন্তকালের, কারো উপেক্ষা করার ক্ষমতা নেই। তুমি শুধু শুধু টেনশন করো না। আমারও মন চাইছে না তোমাকে যেতে দিতে, তবুও তোমাকে যেতে হবে। কেননা আমি চাই না তোমার পরিবারের মান সম্মান নষ্ট হোক। লক্ষ্মীটি আমার, আমাকে ভুল বুঝো না। আমি খুব শীঘ্রই তোমাকে বউ সাজিয়ে নিয়ে আসবো। হিমেল, তোমায় ছাড়া আমার যেতে ইচ্ছে করছে না, একদম মন চাইছে না। আচ্ছা বলো তো, আমি কি আবার তোমায় হারিয়ে ফেলবো? তোমাকে হারানোর ভয় আমার এক আকাশ সমান কষ্ট দেয়। অজস্র পানি অবনীর চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। আর হারাতে দেবো না তোমাকে, ট্রাস্ট মি। লক্ষ্মী বউ না তুমি আমার? একদমই কান্না করো না, হাসি মুখে যাও। আমার কষ্ট হচ্ছে, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো। অবনীর চোখ মুছে দিল হিমেল আর সান্ত্বনা দিল। এরপর সবার থেকে বিদায় নিয়ে অবনী ও তার পরিবার 10টার মধ্যে হিমেলদের গ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল অবনীর। মহল্লায় ঢোকার আগে অবনীর মা অবনীর নাকফুল কৌশলে খুলে ফেলেছে। অবনী বাধা দিলেও রেখা বেগম তা শোনেনি। নানা রকম গোছালো কথা দিয়ে মেয়েকে পটিয়ে ফেলেছেন তিনি। মহল্লার অনেকে তাদের দেখে কানাকানি শুরু করেছে। কয়েকজন জিজ্ঞেস করেছে, রেখা বেগম বলেছে তার বাবার বাড়ি গিয়েছিল সবাই। বাসায় পৌঁছে সবাই ক্লান্ত হয়ে গেছে। মোটামুটি ডিনার শেষ করে সবাই যে যার মতো বিশ্রাম নেওয়া শুরু করেছে। অবনীর হৃদয় হিমেলের জন্য ব্যাকুল হয়ে আছে। তার কাছে হিমেলের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই আপাতত। আর কাউকে ডিস্টার্ব করার ইচ্ছে হচ্ছে না, কেননা সবাই খুব ক্লান্ত। বিছানায় শুয়ে শুয়ে হিমেলের কথা ভাবছে অবনী। নিজের প্রিয় ডায়েরিটাকে উল্টে পাল্টে দেখছে, কিন্তু তার মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। হিমেলের সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে তার। অবশেষে সিদ্ধান্ত নিল কাল সকালে যেভাবেই হোক হিমেলকে ফোন দিবে। এই ভেবে সে ঘুমের সাগরে তলিয়ে গেল। মাঝরাতে ধরফরিয়ে ওঠে অবনী। মনে হয় কেউ তাকে জোর করে হিমেলের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্ধকারে হাত দিয়ে রুমের লাইট অন করে সে। লাইট জ্বালিয়ে দেখে কখন যেন তার নানু তার পাশে এসে ঘুমিয়ে আছে। বালিশের পাশে তার মোবাইলটা রাখা। মন তৃপ্ত হলো অবনীর।
নানুর মোবাইলটা হাতে নিয়েই হিমেলের নাম্বার টাইপ করে কল দিল হিমেলকে। রাত প্রায় 2:30 বাজে। হিমেল ফোন পেয়ে এক লাফ দিয়ে উঠে বসলো বিছানা ছেড়ে। ফোনটা রিসিভ করতেই অবনী কান্নাজড়িত কণ্ঠে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সোনা বউ আমার? একদমই ভালো লাগছে না আমার, তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি জানো। এই তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি তোমাকে ভীষণ মিস করছি। কি স্বপ্ন দেখেছো বলো তো? না, এটা বলা যাবে না, খুব খারাপ স্বপ্ন ছিল এটা। আল্লাহ যেন এমন পরিস্থিতির সম্মুখীন না করায় আমাদের। আওয়াজ করে কেঁদেই উঠল অবনী। বুঝতে পারছি, তুমি প্লিজ কান্না করো না। আমাদের বাড়ির সবাই তোমাকে ভীষণ মিস করছে। মা কয়েকবার আমাকে বলেছে তোমার কথা। এতক্ষণে ফোন দিলে, আমি কার কাছে ফোন দিব বুঝতে পারছিলাম না। আমার উপর অভিমান করো না লক্ষ্মী। শোনো না, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, খুব শীঘ্রই তোমাদের বাড়িতে আসব। একটু অপেক্ষা করো, অপেক্ষার ফল সব সময় ভালো হয়। তুমি আর কখনো টেনশন বা কান্নাকাটি করবা না। আমি তো আছি, জানোই তো এ কদিনে কত ঝামেলা পোহাতে হয়েছে সবার। তোমার পরিবার একটা সিদ্ধান্ত দিলেই আমরা আসবো, চিন্তা করো না। এবার একটু হাসো তো। অবনী নিশ্চুপ হয়ে হিমেলের সব কথা শুনলো আর বলল, রাতে খেয়েছো? বাড়িতে সবাই কেমন আছেন? খেয়েছি কি না মনে পড়ছে না, তবে তোমাকে ভাবলে আমার আর নাওয়া খাওয়া লাগে না। সব কিছু ছাড়াই বেশ ভালো লাগে। কি যে মায়ার বাঁধনে জড়ালে আমায়, সারাক্ষণ তোমাকে ভেবেই সময় পার হয়ে যায়। আর খাওয়া। মৃদু হেসে উঠল হিমেল আর অবনীকে হাসানোর চেষ্টা করলো। দূরে আসছি তো এখন কত রকমের কথা, আর কাছে যাওয়ার জন্য কত রকম কষ্টটাই না একতরফা ভাবে করতে হয়েছে আমার, শুধু মুখে মুখেই সব। অভিমানী কণ্ঠে হিমেলকে বলল অবনী। একদমই না, বুঝলে? হিমেল আর হিমেল নেই। আর আমি কখনো আপন বউকে মিথ্যা বলি না, এটা সত্যি। এই যে আমার আগে কয়টা আপন বউয়ের মালিক ছিলেন। এই সরি, কথা ধরে ফেলেছো দেখছি। একটাকে একটু মন ভরে দেখার সুযোগ পেলাম না। আর কয়টা বউ? আমার তুমিই একমাত্র অবলম্বন গো লক্ষ্মী বউ। আর কি চাই বলো? তোমার মতো আর কে আছে এই এলোমেলো মানুষটাকে কাছে টানার মতো? আমার কথা যেন মনে থাকে, এর উল্টা হবে তো নিজেকে শেষ করে তোমার ঘাড়ে ভূত হয়ে ঝুলে থাকবো আজীবন। তবু তোমাকে ছাড়াছাড়ি নেই। ওরে বাবা, তার আর দরকার নেই। তুমি আমার এমনিতেই প্রিয় পেতনি। দাঁড়াও না, অপেক্ষা করো। তোমাকে লাল পরীর মতো বউ সাজিয়ে নিয়ে আসবো আমার ভাঙা কুঠিরে। কথাটা শেষ হতে না হতেই ফোনের ব্যালেন্স শেষ হয়ে কল কেটে গেল। এদিকে অসংখ্য ঝামেলার কারণে হিমেলের ফোনে কখন টাকা শূন্য হয়ে বসে আছে তা সে জানে না, যার ফলে কলও ব্যাক করা হলো না। কি গো, স্বামীর জন্য এত মায়া লাগছে বুঝি? এই মাঝরাতে কথাবার্তা শুরু করছিস? কি রে, মায়া কি কমে না? অবনীর নানি অবনীকে বলল, হ্যাঁ নানু, খুব কথা বলতে ইচ্ছে করছিল ওর সাথে, তাই ফোন দিলাম। দেখো না, একটু কল ব্যাকও দেয় না কিপটাটা। আমার মায়া তো শেষ হওয়া দূরের কথা, তার জন্য আমার মায়ার মাত্রা আরো দ্বিগুণ বেড়েছে আগে থেকে। কেন গো নানু ভাই, এর জন্য তোমার মায়া কি দুদিন পর কমে গিয়েছিল? আর বলিস না রে বুবু, এখনো মানুষটাকে মনে পড়লে দু চোখ পানিতে থই থই করে। কত ভালো ছিল মানুষটা, আমারে ছাড়া কিচ্ছু বসতো না। শোন, স্বামী স্ত্রী হলো আল্লাহর দেয়া জান্নাতি বন্ধন। আমি কি বিয়ার আগে তোর নানু ভাইকে চিনতাম নাকি? শরমে তারে চোখ তুলে দেখিনি, তবুও কলেমা পড়ে যখন বিয়েটা করলাম তারপর থেকে তার প্রতি মহাব্বত বাড়তেই থাকলো, তার ফুরায় না। মৃদুস্বরে হেসে উঠল অবনীর নানু আর অবনীকে কথাগুলো বলল। নানু, হিমেলদের পরিবারের সবাই খুব ভালো, আমাকেও অনেক ভালোবাসে ওনারা। বলছে খুব শীঘ্রই আমায় নিতে আসবে। আমি সকাল হলেই বাসার সবকিছু সুন্দর মতো সাজিয়ে পরিপাটি করব। সবাই আসবে, এলোমেলো দেখলে কি বলবে বলো তো? এই কদিনও বাসার সব কেমন অগোছালো হয়ে গেছে। হ্যাঁ তাই করিস, এখন ঘুমো, কত রাত হয়েছে। না ঘুমোলে শরীর খারাপ করবে তো বুবু। আয়, তোর মাথায় হাত বুলিয়ে দেই। অবনীকে কাছে টেনে নিয়ে তার নানু মাথায় হাত বুলিয়ে দিল। অবনী ঘুমের দেশে হারিয়ে গেল। সকাল হলো। রেখা বেগম সবার জন্য নাস্তা রেডি করছে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। অবনী জিজ্ঞাসু দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায় আর বলল, কি হয়েছে?
সাথে সাথেই রেখা বেগম বললেন, কই কিছু না তো, খাবারগুলো টেবিলে নিয়ে সবাইকে ডেকে নাস্তা করো। আমার শরীরটা ভালো না, কেমন অসুস্থ লাগছে। কি বলো, ডক্টর দেখাবা? না, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কাশিম কই? ওকে বলিস আম্মু ডেকেছে। অবনীর মনের মধ্যে কেমন একটা ভয় সৃষ্টি হলো। তার মায়ের কথা শুনে পরক্ষণেই সে নিজেকে বোঝালো তার সব ভয়ের তো সমাধান করেই এসেছে, তাহলে কিসের ভয়। সে খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে বাসার সবাইকে ডাকলো, নিজেও কিছুটা খেয়ে নিল, আর তার ভাই কাশেমকে বলল মায়ের সাথে দেখা করার জন্য। সকালের নাস্তা শেষ করে এবার কাশেম তার মায়ের সাথে কথা বলছে। অবনী রীতিমতো বাসা গোছগাছ শুরু করলো। মা, কি হয়েছে অবনী? বল তো, তুমি নাকি আমাকে ডেকেছো? সর্বনাশ হয়ে গেছে। কাশিম মহল্লার অনেকে জেনে ফেলেছে অবনী বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছিল কারোর সাথে। আমি সকালে হাঁটতে যেয়ে অনেক কিছু শুনে বাসায় দ্রুত ফিরে আসছিলাম, এমন সময় মানিকের সাথে দেখা হয়েছিল। ভয়ে কথাটা শেষ না করেই নিশ্চুপ হয়ে গেল রেখা বেগম। কি বলেছে মানিক? মানিক অনেকটা জেনে ফেলেছে, হিমলকেও সন্দেহ করছে। সে 24 ঘন্টা সময় দিচ্ছে। অবনীকে তার সাথে বিবাহ না দিলে সে অবনীকে জোর করে বাসা থেকে তুলে দিবে, সাথে আমাদের এতদিন যা টাকা পয়সা দিচ্ছে ওগুলোও তাকে ফেরত দিতে বলছে। এই দেখ, আমার গায়ে জ্বর আসছে, এখন কি করব বল? কি আর করবো মা, আগে ওই কুত্তা বাচ্চাটাকে সাইজ করবো। ওকে আজই ফোন দিয়ে বলবো আমার বোনকে এখান থেকে অনুসরণ করে তুলে নেওয়ার জন্য। 5 বগি গহনা সাথে বিবাহ সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে, এবং আজই দেখবা ফকির বাচ্চা এখনই শেষ। আজ যদি কোনোভাবে ম্যানেজ করে আসে তাহলে তো শেষ, আমাদের এই কয়েকদিনের খরচটাও উঠে যাবে। সাথে মানিব্যাগটা করে টাকা নিয়ে অবনীকে সেই বদলুক ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দেব। সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি একদমই টেনশন করো না, আমি তো আছি। তুমি শুধু অফিসটা ঠিকঠাক চালিয়ে যাও। হিমেলকে উদ্দেশ্য করে কাশেম কথাগুলো তার মাকে বলল। আমার লক্ষ্মী ছেলে, তুই আমার 7 রাজার ধন, তুই আমার 7 রাজার ধন। তোর এত বুদ্ধি, ভাবতেই অবাক লাগে। আমার অনেক সুস্থ লাগছে। ঠিক আছে, তাই কর। ওকে বুঝিয়ে দিব ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশের চাঁদ ধরার স্বপ্ন কতটা ভয়ঙ্কর হতে পারে। কাশেম হেসে বলে, আমি আজ এর প্রত্যক্ষ প্রমাণ দেব তোমাকে, জাস্ট অপেক্ষা করো। বাসা থেকে ফোন দিস না, অবনী জেনে ফেলবে আর বিপদ বাড়বে। না না বোকা নাকি, আমি এখনো বেরোবো, তারপর ফোন করব। কথাটা বলেই কাশেম তার মায়ের কাছ থেকে চলে যায়, আর রেখা বেগম এবার মেয়ের সঙ্গে অভিনয় করার যাত্রা শুরু করলো। অবনীমা, কি করছিস? এত পরিপাটি করে ঘর সাজাতে ফিরেছিস যে? সকাল সকাল জামাই আসবে নাকি? অবনী মুচকি হেসে তার মায়ের দিকে তাকিয়ে দেখে তার মা অবাক হয়ে তাকে দেখছে। হ্যাঁ মা, ওরা খুব তাড়াতাড়ি এখানে আসবে, তাই একটু গোছগাছ শুরু করলাম। তুমি উঠে এলে যে, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে মা, আর আমিও বুঝতে পারছি হিমেল আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবে না, তাই তোর সাথে কাজে হাত দিব বলে চলে এলাম। মায়ের অনেক দায়িত্ব, বুঝলি? তুমি যে কি বলো না। লজ্জায় লাল হয়ে গেল অবনীর চোখ মুখ। আচ্ছা তুমি যাও, রেস্ট নাও, আমি পারবো। হিমেলকে বল না তোর দাদার সাথে কথা বলে অনুষ্ঠানের 2-1 দিন আগে এসে ঘুরে যেতে। বুঝিস না, ওরা তোকে যে গিফট দিবে এগুলো তো তোর গায়ে হলুদের অনুষ্ঠানের আগেই দিয়ে যেতে হবে, না হলে মহল্লার সবাই দেখতে আসলে আমার মান সম্মান নষ্ট হবে যে। অবনী চিন্তিত হয়ে বলল, মা, ওদের আর্থিক অবস্থা এতটা ভালো না, তাছাড়া একদিনে অনেক চাপ গেছে তো। এখন এত বড়ভাবে কোনো আয়োজন করার দরকার নেই, মোটামুটি যা না করলে নয় তাই করতে বলো দাদাকে। হ্যাঁ তাই তো, তোর দাদার সাথে এতক্ষণ বলছিলাম। তুই একদম ভাবিস না, তোর দাদার সাথে কথা বলতে বল হিমেলকে। ওকে আমি সব বলছি, ও বলবে কি করলে ভালো হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি বলছি। হিমেল আর হিমেলের পরিবারের সবাই সকালের নাস্তা শেষ করে অবনীকে নিয়ে গল্প করছে, কিভাবে তাকে আনতে যাবে, কে কে যাবে এগুলো। এমন সময় হঠাৎ হিমেলের ফোন বেজে উঠল। হিমেলের বড় ভাইয়ের মেয়ে ঘর থেকে ফোন নিয়ে আসলো। হিমেল রিসিভ করতেই দেখে কাশেমের কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কই আছো? বাড়িতেই। আচ্ছা, আমাদের এখানে কবে আসবা বলে ঠিক করলাম? ভাই আপনারাই ডেট দেন,
আয়োজন তো আপনাদের বাড়িতে করবেন। আপনাদের যেদিন দিলে ভালো হয় সেই দিন ফিক্সড করেন।